আসসালামু আলাইকুম। প্রবাস সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনামগুলো। দণ্ডিত যৌন নিপীড়ক জেফ্রি এপস্টিনের অপরাধ সম্পর্কে আগে ধারণা ছিল না বললেন হিলারি ক্লিন্টন। কংগ্রেসের শুনানিতে প্রেসিডেন্ট ট্রাম্পকে তলবের আহ্বান। আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় সর্বোচ্চ ধর্মীয় নেতা আখুন্দজাদা সহ ২৫ শতাধিক সেনা নিহত। ৫৫ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করল কাবুল। এবং নিউ ইয়র্ক শহর জুড়ে বাংলা ভাষা শোভা পায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সাইনবোর্ডে। ভাষা শহীদদের প্রতি হাজার মাইল দূরে অন্যরকম ভালোবাসা। নিউ ইয়র্কে প্রবীণদের কাছে আস্থার নাম অল কাউন্টি হোম কেয়ার। এখানে পাচ্ছেন প্রিয়জনের যত্নে অভিজ্ঞ কেয়ার গিভার। কল করুন 646-444-2266। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার জানাবো বিস্তারিত। রাজধানীর বনানী নেভি সদর দপ্তরে কেন্দ্রীয় মসজিদে জুম্মার নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে শিশু কিশোরদের সাথে কিছু সময় কাটান তিনি। প্রধানমন্ত্রীকে পেয়ে শিশু কিশোররাও আনন্দে মেতে ওঠে। সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন কংগ্রেসের একটি প্যানেলকে দেয়া সাক্ষ্যে বলেছেন, দণ্ডিত যৌন নিপীড়ক জেফ্রি এপস্টিনের অপরাধ সম্পর্কে আগে তার কোনো ধারণাই ছিল না। বৃহস্পতিবার তিনি প্রয়াত এ নিপীড়কের সঙ্গে অতীত সংশ্লিষ্টতা থাকায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে তলব ও শুনানিতে প্রশ্নের মুখোমুখি করতেও আইন প্রণেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। এপস্টিনকে নিয়ে তদন্ত চালানো কংগ্রেশনাল কমিটির কয়েক ঘণ্টা জুড়ে রুদ্ধদ্বার শুনানিতে সাক্ষ্য দেওয়ার পর হিলারি বলেন, সত্য বেরিয়ে আসা দেখতে চান তিনি। তার সাক্ষ্য জনসম্মুখে প্রকাশ না করায় সাংবাদিকদের কাছে হতাশাও প্রকাশ করেন হিলারি। I never met Jeffrey Epstein, never had any connection or communication with him. I knew Ghislaine Maxwell casually as an acquaintance, but whatever they asked me, I did my very best to respond. ফেডারেল সরকারের অভিযানে আটক কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে মুক্তি দেয়া হয়েছে। নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের পরেই ওই শিক্ষার্থীকে মুক্তি দেয়া হয়। গত বৃহস্পতিবার ওই শিক্ষার্থীকে আটক করা হয়েছিল। প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের পর মেয়র মামদানি ঘোষণা দিয়েছিলেন শিক্ষার্থী এলাইনা আগায়েভাকে অবিলম্বে মুক্তি দেয়া হবে। এর আগে প্রকাশিত এক ভিডিও বার্তায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ক্লেয়ার শিপম্যান বলেন, ৫ জন ফেডারেল এজেন্ট অফ ক্যাম্পাস কলম্বিয়া আবাসিক ভবনে কোনো ওয়ারেন্ট ছাড়াই প্রবেশ করে। পরে তারা ওই শিক্ষার্থীকে আটক করে নিয়ে যায়। আফগানিস্তানের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান। বৃহস্পতিবার রাতে আফগানিস্তান সীমান্তের কাছে পাকিস্তানি সামরিক চৌকিতে বড় ধরনের হামলার পর আফগানিস্তানের রাজধানী কাবুলের পাশাপাশি আরও ২টি প্রদেশে বোমা হামলা চালায় পাকিস্তান। পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, আফগানিস্তানের ২২৮ সেনা নিহত হয়েছেন। আন্তর্জাতিক গোয়েন্দা থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা ওপেন সোর্স ইন্টেলিজেন্স দাবি করেছে, পাকিস্তানের অপারেশন গজব লিল হকে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা নিহত হয়েছেন। আফগানিস্তানের দাবি, তাদের হামলায় ৫৫ পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। আমিনা রহমান সুপ্তির রিপোর্ট। থেমে থেমে চলা সীমান্ত সংঘাতের পর এবার সর্বাত্মক যুদ্ধে দক্ষিণ এশিয়ার দুই দেশ পাকিস্তান ও আফগানিস্তান। পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, সীমান্তে আফগানিস্তানের ৭৪টি সীমান্ত চৌকি ধ্বংসসহ তাদের সেনারা ১৮টি সীমান্ত চৌকি দখল করেছে। এর আগে তালেবান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তারা বৃহস্পতিবার রাতে ১৯টি পাকিস্তানি সামরিক পোস্ট এবং ২টি ঘাঁটি দখল করেছে। আফগান তালেবান সরকার জানিয়েছে,
পাকিস্তানের হামলায় তাদের ৮ সেনা নিহত এবং ১১ জন আহত হয়েছেন। হামলার জন্য সরাসরি আফগানিস্তানের তালেবান সরকারকে দায়ী করেছে ইসলামাবাদ। শুক্রবারের ঘটনাগুলো দীর্ঘস্থায়ী সংঘাতকে আরও তীব্র করে তোলায় জাতিসংঘ, চীন, ইরান, তুরস্ক এবং সৌদি আরব উভয় পক্ষকে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে। প্রতিবেশী দুই দেশের সংঘাতে বিপন্ন হচ্ছে সীমান্তবর্তী এলাকার মানুষের জীবন। আমিনা রহমান সুপ্তি, চ্যানেল আই। সৌদি আরবের জেদ্দায় ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের জরুরি বৈঠক হয়েছে। ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীরে অবৈধ বসতি সম্প্রসারণ এবং অ্যানেক্সেশনের পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য ওআইসির জেদ্দার সদর দপ্তরে ওই বৈঠক হয়। বৈঠকে ইসরায়েলের বিরুদ্ধে কয়েকটি সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। সভায় ইসরায়েলের পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন উল্লেখ করে দুই রাষ্ট্র সমাধানের সম্ভাবনা নষ্ট করার চেষ্টা বলে অভিহিত করা হয়। বৈঠকে ওআইসির চেয়ারম্যান গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী সভাপতিত্ব করেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সহ লেবানন, সিরিয়া, ফিলিস্তিন সহ ৫৭টি দেশের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন। Having recently assumed my present responsibilities, I am honored to join you and to convey, on behalf of our leader, His Excellency Mr. Tariq Rahman, the Honorable Prime Minister of Bangladesh, warm greetings and best wishes to the Ummah during this blessed month of Ramadan. Bangladesh remains committed to strengthening cooperation with all member states, particularly of OIC, particularly our brothers and sisters across the Muslim Ummah. পর্তুগালে দিন দিন বাড়ছে বাংলাদেশি প্রবাসীদের ব্যবসা প্রতিষ্ঠান। রেস্টুরেন্ট, গ্রোসারি শপ, ট্রাভেল এজেন্সি, কনস্ট্রাকশন ও বিভিন্ন সার্ভিস ভিত্তিক ব্যবসায় বাংলাদেশিদের সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করা যাচ্ছে। এর ফলে একদিকে যেমন রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে, অন্যদিকে তৈরি হচ্ছে নতুন কর্মসংস্থান। পর্তুগাল থেকে হাফিজ আল আসাদের রিপোর্ট। বাংলাদেশিরা নিজেদের কঠোর পরিশ্রম, সততা আর উদ্যোক্তা মনোভাবের মাধ্যমে পর্তুগালের বিভিন্ন শহরে সফল ব্যবসা পরিচালনা করে চলেছেন। এসব ব্যবসা প্রতিষ্ঠানে শুধু বাংলাদেশিরাই নয়, স্থানীয় জনগণ, বিভিন্ন দেশের অভিবাসীদেরও কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে, যা দেশটির সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলে চলেছে। ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি বাংলাদেশে নিয়মিত অর্থ প্রেরণের মাধ্যমে প্রবাসী পরিবার ও বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী করে চলেছে। বাংলাদেশ ব্যাংকের সূত্র মতে পর্তুগাল থেকে বাংলাদেশে পাঠানো রেমিটেন্সের পরিমাণ সম্প্রতি বছরগুলোতে তুলনায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যা বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে চলেছে। আমি আমার এই শিকদার ট্রাভেলস মলের পক্ষ থেকে আমি সব সময় কম প্রাইসে টিকেটিং বলেন, মোবাইল বলেন বা মোবাইল রিপেয়ারিং অ্যাক্সেসরিজ আমি কম দেওয়ার চেষ্টা করতেছি। এটা ছোট্ট একটি শহর, বেশি বড় না এরিয়া, কিন্তু এখানে বাংলাদেশি যারাই দেখবেন বেশিরভাগই প্রতিষ্ঠিত ব্যবসায়ী। এলাকাটা ছোট্ট হওয়ার কারণে মানুষের কমিউনিকেশন খুবই ভালো আর সহজভাবে এখানে ব্যবসা করা যায়, তাই এখানে দিন দিন কমিউনিটি বৃদ্ধি পাচ্ছে। পর্তুগালে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী সংখ্যা দিন দিন বৃদ্ধি শুধু ব্যক্তিগত সাফল্যের গল্প নয়, এটি পর্তুগালে বসবাস করা সকল প্রবাসী বাংলাদেশিদের গর্বের। একদিকে যেমন দেশের রেমিটেন্স বৃদ্ধি হচ্ছে, অন্যদিকে তৈরি হচ্ছে নতুন নতুন কর্মসংস্থানের। পর্তুগালের ভিলা নভা দা মিনফন্তেস থেকে হাফিজ আল আসাদ, চ্যানেল আই। বাংলাদেশের মতো যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহর জুড়ে বাংলা ভাষা শোভা পায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সাইনবোর্ডে। হাজার মাইল দূরের এই শহরে আত্মত্যাগের ইতিহাসের গৌরবময় মাতৃভাষার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা যেন ফুটে ওঠে এই বাংলা সাইনবোর্ডগুলোর মাঝে। নিউ ইয়র্ক থেকে রাশেদ আহমেদের পাঠানো তথ্যে মীর আমিরুল আলমের রিপোর্ট। নিউ ইয়র্ক সিটিতে বাংলাদেশিরা নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তারা যে শুধু দিবস পালন করে তা নয়, এই শহরের বিভিন্ন সরকারি দপ্তর, ব্যবসা প্রতিষ্ঠান ও শিক্ষা কার্যক্রমে দৃশ্যমানভাবে ব্যবহৃত হচ্ছে বাংলা ভাষা। শহরের বিভিন্ন সরকারি দপ্তরে এখন বাংলা ভাষায় তথ্য সরবরাহ করা হচ্ছে। হটলাইন ও কল সেন্টারগুলোতেও রয়েছে বাংলা ভাষা। নিউ ইয়র্কে সিটি মেয়র অফিস ও অন্যান্য সিটি এজেন্সি বহু ভাষার পাশাপাশি বাংলাকেও গুরুত্ব দিচ্ছে, যা প্রবাসী বাঙালিদের জন্য এক গর্বের বিষয়।
নিউ ইয়র্কে জ্যাকসন হাইটস এলাকায় ঘুরলেই চোখে পড়ে বাংলা ভাষার সাইনবোর্ড, যেখানে ব্যবসা প্রতিষ্ঠানগুলো গর্বের সাথে বাংলা ভাষায় বিজ্ঞাপন প্রচার করছে। নিউ ইয়র্কে রয়েছে বাংলা ভাষার স্কুল, সঙ্গীত শিক্ষা কেন্দ্র এবং সাংস্কৃতিক সংগঠন, প্রায় ডজন খানেক বাংলা সাপ্তাহিক পত্রিকা। যে কোনো রেস্টুরেন্ট থাকলে স্ট্রিট সাইন সবগুলো ইংলিশে লেখা থাকতো। আমাদের আলাদ্দিন হক, প্রিমিয়াম হক, অনেক যেগুলো শুরু থেকে ছিল। আজকাল আমরা দেখছি 80-90% স্ট্রিট সাইন, দোকানের নাম সব বাংলাতে লেখা। যে আমি আমার কিছু স্টুডেন্টকে গান শেখাই, তারা বাংলা ভাষাভাষী নয় এই বাচ্চাগুলো, কিন্তু তারা বাংলা শেখার জন্য অস্থির হয়ে যায়। আমরা আমাদের মায়ের টান, ভালোবাসার টান আমাদের ফুটে ওঠে এই সাইনবোর্ডের মাধ্যমে। নিউ ইয়র্কের বুকে বাংলা ভাষার এই উপস্থিতি প্রমাণ করে ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি আমাদের পরিচয়, সংস্কৃতি ও গর্ব। মাতৃভাষার মর্যাদা রক্ষায় প্রবাসী নিরন্তর প্রচেষ্টা। মীর আমিরুল আলম, চ্যানেল আই। বাহরাইনে আন্তর্জাতিক আবহে পালিত হল মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। কূটনীতিক, শিক্ষার্থী ও প্রবাসীদের অংশগ্রহণে আয়োজনটি পরিণত হয় এক বহুভাষিক সাংস্কৃতিক মিলন মেলায়। বিস্তারিত জানাচ্ছেন বাহরাইন প্রতিনিধি নাজির আহমেদ। 21 মানে আত্মমর্যাদা আর মাথা নত না করার অঙ্গীকার। 1952 সালের সেই চেতনা এবার ছড়িয়ে পড়ল মরুদ্যানের দেশ বাহরাইনে। বাংলাদেশ দূতাবাস, জাতিসংঘ ও আরব ওপেন ইউনিভার্সিটি যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ যেন হয়ে উঠেছিল এক টুকরো বাংলাদেশ। রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সরওয়ারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের কূটনীতিক, শিক্ষক, শিক্ষার্থী ও প্রবাসীরা। অনুষ্ঠানে 13টি দেশের রাষ্ট্রদূত ও কূটনৈতিক ব্যক্তিবর্গ নিজ নিজ মাতৃভাষায় কবিতা আবৃত্তি করেন। তাদের ভাষা ভিন্ন হলেও অনুভূতি ছিল এক। আয়োজনের বিশেষ আকর্ষণ ছিল চিত্রাঙ্কন প্রদর্শনী। বাহরাইনস্থ প্রায় 11টি স্কুলের 72টি চিত্রকর্মে ফুটে উঠে ভাষা আন্দোলনের ইতিহাস ও শহীদদের আত্মত্যাগ। এত সুন্দর একটি অনুষ্ঠান আজকে আয়োজন করেছে। আমাদের দেশের ভাষা এবং সংস্কৃতিকে বাহরাইনে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা যে কার্যক্রম নিয়েছি তারই একটি অংশ, এবং এই অনুষ্ঠানে অ্যাম্বাসেডর সহ, শিক্ষাবিদ সহ ছাত্ররা উপস্থিত ছিল। বহু ভাষা, বহু সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজিত আজকের অনুষ্ঠান প্রমাণ করে মাতৃভাষার প্রতি ভালোবাসা সীমান্ত পেরিয়ে বিশ্বজনীন হয়ে উঠেছে। নাজির আহমেদ, চ্যানেল আই, বাহরাইন। বহু সংস্কৃতির দেশ কানাডা। বিভিন্ন দেশের মানুষের সাথে 1.5 লাখের বেশি বাংলাদেশি কানাডায় স্থায়ীভাবে বাস করছেন। পবিত্র রমজান মাস এলেই চোখে পড়ে বিভিন্ন দেশের মুসলমানদের সাথে বাংলাদেশিদের অভূতপূর্ব ধর্মীয় রীতিনীতির আদান প্রদান ও সহমর্মিতার, যার প্রতিফলন ঘটে ইফতারের বিশেষ আয়োজনে। প্রবাসীদের ইফতার আয়োজন নিয়ে কানাডা প্রতিনিধি আহসান রাজীব বুলবুলের রিপোর্ট। প্রবাসী মুসলিম বাঙালিরা কানাডায় থাকলেও ভুলে যায়নি নিজ দেশের রীতিনীতির কথা। প্রবাসে পরিচিত জনদের সাথে মিলিত হয় ইফতারের আয়োজনে। ছুটির দিনগুলোতে ইফতারের পর মধ্যরাত অবধি চলে বাঙালি খাবার আর আড্ডা। বিদেশে মাটিতে বসে আমরা আনন্দের সাথে ইফতারি করতেছি। বেশ কিছু ফ্যামিলি একত্রিত হয়েছে এবং রমজানও খুব সুন্দরভাবে রমজান পালন হচ্ছে। পেঁয়াজু, ছোলা, মুড়ি ইত্যাদি ইত্যাদি দিয়ে চমৎকার ইফতার করছি আমরা, এবং মোস্ট অফ দি কিছু কিছু ইফতার আছে যেগুলো বাংলাদেশ থেকে আসা হয়, এগুলো আমাদের ভাবতেই খুব ভালো লাগে। প্রবাস জীবনেও দেশীয় আমেজে ইফতার ও ভ্রাতৃত্বের বন্ধন প্রবাসীদের নিয়ে যায় বাংলাদেশের ফেলে আসা সেই দিনগুলোতে। বাংলাদেশে সবাইকে রমজানের শুভেচ্ছা। আশা করি সবাই ইফতার একসাথে করছেন। আমরা যেমন আজকে সবাই একসাথে ইফতার করছি, খুবই ভালো লাগছে। সবাই একসাথে ইফতার করছি, ফ্যামিলি ফ্রেন্ডসরা একসাথে হয়েছি, অনেক মজার মজার ইফতার খেলাম। আমরা সবাই একত্রিত হয়ে আমরা ইফতার করলাম। তারপরেও আমরা কিন্তু বাংলাদেশের যেই ইফতারি সেটা আমরা সবসময় এখানে প্রবাসে আমরা মিস করে থাকি। প্রবাসীদের ইফতারের আইটেমে থাকে বাংলাদেশি স্টাইলের শাহি হালিম, শাহি জিলাপি, বেগুনি, পেঁয়াজু, আলুর চপ, ছোলা এবং অন্যান্য আইটেম সহ বাহারি রকমের ফল ও শরবত। সৌহার্দ্যপূর্ণ ইফতারি শেষে প্রবাসীরা মেতে ওঠে আনন্দ আর আড্ডায়। উঠে আসে বাংলাদেশ, বাংলাদেশের প্রকৃতি, বাংলাদেশের স্বজনদের কথা। নতুন বাংলাদেশে স্বজনরা আরও ভালো থাকবে, এমনটাই তারা ইফতারির এই আয়োজনে প্রত্যাশা করলেন। কানাডার ক্যালগেরি থেকে আহসান রাজীব বুলবুল, চ্যানেল আই।
কাতারে প্রবাসী শ্রমিকদের সম্মানে ইফতার মাহফিল করেছে বাংলাদেশি প্রতিষ্ঠান মাইশা কার ওয়াশ ও মোহনা কন্ট্রাক্টিং এসি সার্ভিস। দোহায় একটি অভিজাত রেস্তোরাঁয় মিলিত হন প্রতিষ্ঠানে কর্মরত প্রবাসী শ্রমিক, কর্মকর্তা ও কমিউনিটির সিনিয়র ব্যক্তিরা। প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী মিজানুর রহমানের তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাতারি স্পন্সর আব্দুল্লাহ মোহাম্মদ আল মারবি। প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, শতভাগ বাংলাদেশি কর্মী নিয়ে পরিচালিত প্রতিষ্ঠানটি শ্রমিকদের সব রকম সুযোগ সুবিধা দিচ্ছে এবং বৈধ পথে বাংলাদেশে রেমিটেন্স পাঠাতে সবসময় উদ্বুদ্ধ করে। সিডনির বাংলাদেশি অধ্যুষিত এলাকা লাকিম্বায় ডিজাইনার এবং ফ্যাশন বুটিক দ্য স্টাইলিস্টারের প্রথম বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠান হয়েছে। দ্য স্টাইলিস্টারের প্রাঙ্গণে আমন্ত্রিত অতিথি, ক্রেতা ও দর্শনার্থীদের ছিল উপচে পড়া ভিড়। কেক কেটে তারা দ্বিতীয় বর্ষের যাত্রা শুরু করেন। স্থানীয় ব্যাংকস্টাউন ক্যান্টারবারি কাউন্সিলর, বাংলাদেশি কাউন্সিলর শিরিন আক্তার অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। প্রবাসে এ ধরনের ব্যবসায়িক উদ্যোগের প্রশংসা করেন তিনি। আরও ছিলেন ক্যাম্বেল টাউন সিটি কাউন্সিলর আশিকুর রহমান অ্যাশ, বিশিষ্ট লেখক ও কমিউনিটি নেতা শফিকুল আলম এবং স্থানীয় সাংবাদিকরা। প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীতে নারী উদ্যোক্তা এবং দ্য স্টাইলিস্টার কর্ণধার তাম্মি পারভেজ এই পথচলায় সকলকে পাশে থাকার আহ্বান জানান। সবশেষে ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার। দণ্ডিত যৌন নিপীড়ক জেফ্রি এপস্টিনের অপরাধ সম্পর্কে আগে ধারণা ছিল না বললেন হিলারি ক্লিন্টন। কংগ্রেসের শুনানিতে প্রেসিডেন্ট ট্রাম্পকে তলবের আহ্বান। আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় সর্বোচ্চ ধর্মীয় নেতা আখুন্দজাদা সহ ২৫ শতাধিক সেনা নিহত। ৫৫ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করল কাবুল। এবং নিউ ইয়র্ক শহর জুড়ে বাংলা ভাষা শোভা পায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সাইনবোর্ডে। ভাষা শহীদদের প্রতি ১০০০ মাইল দূরে অন্যরকম ভালোবাসা। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল প্রবাস সংবাদের আয়োজনে। সবাইকে ধন্যবাদ। ঘুরেন, হ্যাঁ আমি জানবো, আপনি বলবেন না লাস্টে।